এটা মোটেও সুখের মরা নয়। মরাটার বয়স 90-এর কাছাকাছি হলেও গ্রামের এখনো অনেকে বলছেন যে সে নাকি আরো কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো। গ্রাম বাংলায় অনেক বয়সে কোনো বৃদ্ধ মারা গেলে বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচে, তবে এই মরাটার বাড়ির লোকের দিকে তাকালেই বোঝা যাবে যে হাঁপ ছেড়ে বাঁচা তো দূরে থাক, তার জায়গায় গভীর শোকে আচ্ছন্ন হয়েছে গোটা গ্রাম। সাজানো হলো চিতা। মরাটাকে চিতায় শোয়ানোর সঙ্গে সঙ্গে দীপেন ভদ্র বলে ওঠেন, বড্ড ভালো মানুষ ছিলেন গো। জিজ্ঞাসা করার ভঙ্গিতে বলেন, আচ্ছা তুমি বলো, লোকেশ্বর ঠাকুরের মতন এ গড়ানখালিতে আর কেউ আসবে? হ্যাঁ, নিজেই উত্তর দিলেন। না, আর কেউ আসবে না। এই কথায় অখিলেশ চাটুর্যে সম্মতি দিলেন এবং অতি দুঃখ সহকারে বলে ওঠেন, হ্যাঁ গো দীপেনদা, গ্রামের ভালো সময় বোধহয় শেষ। তিলক ঠাকুর বেঁচে থাকতে গ্রামের কম লোকের ভালো করতেন, পাশের গ্রামের জমিদার অবধি তার কাছে মাথা নত করে গেছেন। কম ক্ষমতা ছিল ঠাকুরের? মনে আছে ওই গিরিশপুরের জমিদার যখন সর্বহারা হয়ে ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে কিছু বলার আগেই ঠাকুর সব জেনে গিয়েছিলেন। দীপেন ভদ্রের কথা থামিয়ে অখিলেশ চাটুর্যে বললেন, আহা, জানবেন না কেন, ঠাকুর ভূত ভবিষ্যৎ সবই দেখতে পেতেন। এই গোটা তল্লাটে ওনার থেকে বড় সাধক খুঁজলেও মেলা ভার। তা যা বলেছ, কি থেকে যে কি হয়ে গেল। তিলকেশ্বর ঠাকুরের মৃতদেহে মুখ আগ্নি করতে এলো তার একমাত্র ছেলে ব্রহ্ম। মুখ আগ্নি সম্পন্ন হতে কান্নায় ভেঙে পড়ল সম্পূর্ণ গ্রাম। পুড়তে শুরু করলো মৃতদেহ। কাঠ পোড়ার খটমট শব্দে দাও দাও করে জ্বলে উঠল চিতা। মাঝে মাঝে হারুডোম একটা লম্বা বাঁশ দিয়ে চিতাটাকে খুঁচিয়ে দিচ্ছিল। সময় পেরিয়ে সকাল থেকে হলো মাঝ দুপুর। এরই মধ্যে গ্রামের অনেকেই ফেরত চলে গেছে। শুধু হাতে গোনা কয়েকজন সামনের বাঁধানো বট গাছের গোড়ায় বসে আছে। ঠিক এই সময় হারুডোম একটু ভয় পেয়ে বলে ওঠে, কর্তা, এ তো বাপের জন্মে দেখিনি গো। ব্রহ্ম চিতার পাশে দাঁড়িয়ে থাকা হারুডোমের দিকে তাকিয়ে বলে, কেন হারুদা, কি হয়েছে? হারু একটু ভয়ে ভয়ে বলে, কর্তা, সকাল পেরিয়ে দুপুর প্রায় পেরোতে যায়, মরা তো পুড়ছেই না। মাথার খুলিতে 3 থেকে 4 বার বাড়িও মারলুম, ভাঙা তো দূরে থাক, একটা আঁচড় অব্দি লাগলো না। এ কি অলক্ষণে কাণ্ড রে বাবা। ব্রহ্ম অবাক হয়ে তাকিয়ে থাকে চিতার দিকে, তারপর বলে, হ্যাঁ, সে ঠিক অনেকটা সময় পেরিয়ে গেছে, তবে দেহ পুড়ছে না, এ কি করে সম্ভব? ব্রহ্ম কিছুটা এগিয়ে যায় চিতার কাছে। তারপর হারু কিছুটা কাঠ এদিক ওদিক সরিয়ে মৃতদেহটি দেখাবার চেষ্টা করল। ততক্ষণে কাঠ প্রায় নিভু নিভু অবস্থায়। কাঠ সরানো মাত্রই মৃতদেহটি দেখে ব্রহ্মের চোখ প্রায় কপালে উঠে যায়। ব্রহ্ম দেখে তিলকেশ্বর ঠাকুরের মৃতদেহের শুধুমাত্র চামড়া, চুল ও কিছু কিছু জায়গায় মাংসটুকুনি শুধু পুড়েছে, কিন্তু সারা শরীরের অবশিষ্ট মাংসপিণ্ড, হাড়, মাথার সম্পূর্ণ অংশ এখনো পড়েনি। নিশ্চিন্তে চিতার ওপর শুয়ে আছে ওই অর্ধ পোড়া মৃতদেহটি। নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আজ আপনাদের জন্য আমাদের পরিবারের 1000 জন সদস্য সম্পূর্ণ হবার উপলক্ষে একটি গল্প। অনেকটা অপেক্ষা করিয়েছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। গল্প পাঠে আমি রাজ। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন কর্ণপিশাচিনী।
ভোরবেলা ঘুম থেকে উঠে কুঁড়েঘরের সামনে ধুনো জ্বালিয়ে ধ্যানে বসেছিল ব্রহ্ম। হালকা কুয়াশা ও ধুনোর গন্ধে চারিদিকটায় এক সুন্দর মুহূর্ত স্থাপন করেছে। মাঝে মাঝে কুঁড়েঘরের উত্তর দিকের শিমুল তুলার গাছ থেকে কোকিল জানান দিচ্ছে যে ভোর হয়েছে। মাঝে মাঝে কটা কাক উড়ে চলে যাচ্ছে মাথার ওপর থেকে। অন্ধকার সরিয়ে সূর্য ধীরে ধীরে চলতে শুরু করলো তার গন্তব্যস্থলের দিকে। গভীর ধ্যানে মগ্ন হলো ব্রহ্ম। কতক্ষণ ধ্যানে ছিল তার ঠিক খেয়াল ছিল না, আর খেয়াল থাকেও না। ধ্যান ভাঙে একটা চেনা কণ্ঠে। ব্রহ্ম, ব্রহ্ম। ধীরে ধীরে চোখ খুলতে ব্রহ্ম দেখে দীননাথ ঠাকুরমশাই এসে বসে আছেন তার সামনের আসনে। পরনে একটা সাদা ধুতি ও গায়ে একটা মোটা শাল চাপানো, নয়তো এমনি সময় শুধুমাত্র গেরুয়া নামাবলি ছাড়া আর কিছু গায়ে রাখেন না। শালের নিচে ঝুলে আছে পইতে। মুখে খানিক হাসি নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা, সকালে কিছু খাওয়া হয়েছে? তিলকেশ্বর ঠাকুরের পর তার একমাত্র খোঁজ নেওয়ার লোক এই দীননাথ ঠাকুর মশাই। বয়সে তিনি ব্রহ্মের থেকে দ্বিগুণ বড়, তবে তিনি ব্রহ্মকে বাবা ছাড়া কথা বলেন না, আর ব্রহ্মও তাকে দীনজ্যাঠা বলেই ডাকে। ব্রহ্ম কিছুটা উদাসীন মনে আকাশের দিকে তাকিয়ে বলে, না গো দীনজ্যাঠা, মনটা বড্ড খারাপ হয়ে আছে। বাবা, আজ 1 মাস হতে চলল তিলক ঠাকুর গত হয়েছেন। একদিন না একদিন তো ওনাকে যেতে হতোই। না গো জেঠু, বাবা গত হয়েছেন বলে নয়, সেই দিন থেকে একটা কথা আমাকে খুবই চিন্তায় ফেলেছে। দীননাথ একটু অবাক হয়ে বলে, কি কথা? আসলে বাবার দেহটি সম্পূর্ণ দাহ হলো না কেন? এমন তো নয় যে আমরা চেষ্টা করিনি। প্রথমবার আমার অর্ধদাহ অবস্থায় দেহ দেখার পর হারুদা পরে আরও কাট দিল, সে তো সবই তুমি জানো। তা ঠিক। তবে নিয়ম মতে যদি কোনো মনুষ্যকে সাপে কামড়ায় বা এমন কোনো রোগ হয় যা সারানো অসম্ভব, তবে সেই মনুষ্য দেহ গঙ্গায় বিসর্জন দিতে হয়। আর আর বাবার দেহ দাহ করার সময় যা ঘটল, তাই এই জন্মে প্রথমবার দেখলুম। শেষে যখন বাবাকে পরলোকে পাঠানোর জন্য বাবার ওই অর্ধদাহ করা দেহ গঙ্গায় বিসর্জন দিলাম, ঠিক তার পর থেকেই মনটা খুব অস্থির লাগছে। এই কথা বলার পর দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ব্রহ্ম বলে, দিশেহারা লাগে গো জেঠু, বাবা যাওয়ার পর বড্ড দিশেহারা লাগে। সেই যে গঙ্গার পাড় থেকে বাবা আমাকে পেলো অসুস্থ অবস্থায়, সুস্থ হবার পর নিজের সব কিছু দিয়ে সারাক্ষণ বাবার সেবা করেছি। এখন বাবা চলে যেতে দিশাহীন হয়ে পড়েছি। কিছুক্ষণ একভাবে সামনের অসত্য গাছটার দিকে তাকিয়ে আবার বলে, তবে বাবা আমার কুষ্ঠি নির্ধারণ করেই বলে গেছেন, আমার ভাগ্যে সাধু সন্ন্যাসী আর সাধনা ছাড়া কিচ্ছু নেই। তাই বাবা গুরু দীক্ষাও দিয়ে গেছেন। বাবা বলে গেছেন, তোর সাধনা সেই শৈশব থেকেই শুরু হয়ে গিয়েছে। তা ঠিক, তোর অসুস্থতার কারণে অতীতে সব স্মৃতি তোর লোপ পেয়েছে। তবে ভবিষ্যতে এমন কিছু ঘটবে যা আবারও তোকে সাধনার পথে নিয়ে আসবে। কি ঘটবে বাবা? অপেক্ষা কর, সময় সব বলে দেয়। দীননাথ এতক্ষণ চুপ থাকার পর মুখ খুললেন, তাই যদি হয় তবে তাই করো। দেখবে বাবা ঠিক সাহায্য করবে তোমায়। ব্রহ্ম এরপর আর কিচ্ছু বলে না, শুধুমাত্র তাকিয়ে থাকে তার সামনের অসত্য গাছের দিকে, আর এক মনে কি যেন একটা ভাবতে থাকে। দীননাথও কিছুক্ষণ একইভাবে বসে থাকার পর তারপর বলে, বাবা, এই ফলগুলো রেখে গেলাম, সময় করে খেয়ে নিও। আমি যাই, চক্রবর্তী মশাইয়ের বাড়িতে আবার নিত্য পুজো করতে যেতে হবে। এই বলে দীননাথ চলে যান। দীননাথ চলে গেলেন বটে, কিন্তু ব্রহ্মের যেন সেই দিকে কোনো খেয়ালই নেই।
এক মনে ভাবতে থাকলো যে বাবার দেহ না পড়ার কারণ কি। পরের দিন ভোর হতে না হতেই দীননাথ তার গোয়ালের একমাত্র গরু ভাগীরথীর দুধ ও খানিক চিড়ে নিয়ে রওনা হয় ব্রহ্মর কুটিরের দিকে। আগের দিন সেই সকালে কটা ফল দিয়ে এসেছিল, তারপর সারাদিনে আর ব্রহ্মর কাছে সে যায়নি। আসলে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। দিনগুলো তার কেউ নেই ঠিকই, তবে এই গ্রামের প্রত্যেকটা মানুষ তার পরিবারের থেকে কম কিছু নয়। বিয়েও করেছিল, তবে তার স্ত্রী কলেরায় মারা যান। সেও হয়ে গিয়েছে প্রায় 15 বছর। গ্রামের বড় রাস্তা পেরিয়ে বেনেপাড়ার রাস্তায় উঠতেই একজন কুয়াশার মধ্যে দিয়ে রাস্তার ওই পার থেকে বলে ওঠে, ঠাকুর মশাই, পেন নাম নেবেন? তা কোথায় যাচ্ছেন এত ভোরে? দীননাথ একটু বুড়ো কুচকে কুয়াশা ভেদ করে রাস্তার ওই দিকে দেখে বলে, এ আগে আমি নিশি ঠাকুর মশাই। ও তুই, এই তো ব্রহ্ম বাবার কাছে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আগে আমি মেহেদির দিকে যাচ্ছিলাম, ওই ঘোষালদের পুকুরে জাল ফেলবে, তাই আমায় ডেকেছে। আচ্ছা যা বাপ, সাবধানে যা। আগে ঠাকুর মশাই, তবে আমি ওই আশ্রমের কুটিরের সামনে দিয়ে এলাম, কাউকে দেখলাম না কেন বলুন তো? ব্রহ্ম বাবার কি কিছু হয়েছে নাকি? দীননাথ একটু অবাক হয়ে বলে, কাউকে দেখলি না মানে? আগে হ্যাঁ, রোজ বাবার কুটিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি বাবা এক মনে ধ্যান করছেন, তবে আজ কাউকে দেখলাম না। দীননাথ একটু চিন্তিত হয়ে নিশিকে বলে, আচ্ছা বাবা তুই যা, আমি দেখছি কি হলো। আগে পেন নাম ঠাকুর মশাই, আজ তবে আসি। দীননাথ নিশির এই শেষ কথায় আর কোনো উত্তর না দিয়েই হন হনিয়ে চলতে শুরু করে। বেনেপাড়ার রাস্তা পেরিয়ে বটগাছ তলায় ব্রহ্মের কুটিরের সামনে গিয়ে দীননাথ দেখে কুটিরের সামনে প্রত্যেক দিনের মতন আর ধুনো জ্বলছে না। তার জায়গায় জমাট বেঁধেছে এক গভীর অন্ধকারে ভরা কুয়াশা। ধু ধু করছে চারিদিক। বটগাছের গোড়ায় তার হাতের দুধ ও চিড়ে রেখে ছুটে যায় কুটিরের কাছে। কুটিরের সামনে গিয়ে দেখে কুটিরের দরজা হাঁ করে খোলা, কেউ নেই ভেতরে। দু একবার ডাকও দেয় দীননাথ। ব্রহ্ম, ব্রহ্ম বাবা তুমি কোথায়? কিন্তু এর উত্তরে কিছুই আসে না। কুটিরের একটু ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে ব্রহ্মের আসনের ওপর রাখা একটা কাগজের দিকে। দূর থেকে মনে হচ্ছে কিছু লেখা আছে তার মধ্যে। কাগজটা হাতে তুলে দীননাথ পড়তে শুরু করলো। শ্রী চরণেশু জেঠু, আশা করছি যতক্ষণে আমার চিঠি তুমি পাবে ততক্ষণে আমি তোমার থেকে অনেক দূরে চলে এসেছি। তোমার মনে আছে আমি বলেছিলাম যে বাবা বলে গিয়েছিল আমার সঙ্গে আবারও এমন কিছু ঘটবে যা আবার আমাকে সাধনার পথে নিয়ে আসবে। তা সত্যিই ঘটেছে। এই 1 সপ্তাহ আগে দুপুরের দিকে কুটিরের মাচা ঠিক করার সময় কালো কাপড়ে মোড়া একটি পুঁথি আমার হাতে আসে। হাতের লেখা দেখে বুঝলাম বাবার হাতের লেখা। এই পুঁথিটা আগেও অনেকবার দেখেছি আমি। বাবা মাঝে মাঝে কিছু একটা লিখতেন, তবে কোনোদিনও আমি তা জিজ্ঞাসা করিনি। সেই দিন পুঁথিটা পেতে সম্পূর্ণ পুঁথিটা 4 দিনের মধ্যেই পড়ে শেষ করে ফেলি। পড়ে যা বুঝলাম, এর মধ্যে বাবার জীবনের শেখা প্রত্যেকটি বিদ্যা বাবা উপকরণ ও নিয়মাবলী সমেত লিখে দিয়ে গেছেন। তা অবশ্য বেশিরভাগ বিদ্যার কথাই আমার জানা, তবে খাতার শেষ কটি পাতার আগে বাবার অর্জন করা শেষ অর্জিত বিদ্যাটির কথা লিখে দিয়ে গেছে। এই বিদ্যার কথা আমি আগে কোনোদিন শুনিনি। বিদ্যার নাম করণপিশাচিনী। কিন্তু দুর্ভাগ্যবশত পুঁথির শেষের 2টি পাতা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। নিয়মাবলীর শেষের 2টি নিয়ম ওই পাতায় লেখা ছিল, তবে যতটা আছে এই দিয়েই আমি আমার সাধনার পথ শুরু করলাম।
জানি তোমাকে বলিনি। আচ্ছা তুমিই বলো, আমি গ্রাম ছেড়ে চলে গেলে তুমি কি আমায় যেতে দিতে? আমি আবার ফিরবো। ভালো থেকো, আর আমার প্রণাম নিও। তোমার ব্রহ্ম। চিঠিটা পড়ে চোখে জল এলো দীননাথের। কিছুক্ষণ একভাবে চিঠিটার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে সে। যাই হোক, নিজের কেউ না হলেও ব্রহ্ম তার ছেলের থেকে কিছু কম ছিল না। ওই যে কথায় আছে না, রক্তের টানের থেকে মায়ের টান অনেক বেশি। গল্পের পরবর্তী অংশ আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।